আগে আপনি আমারে বলেন, সেনাবাহিনী যে 6 মাস ধরে ম্যাজিস্ট্রেসি নিয়ে বসে রয়েছে, সেনাবাহিনী এই দায়টা কেন আগে স্বীকার করতেছে না? সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি থাকলে তো পুলিশ বা সিভিল ফোর্স তো আসলে কাজ করতে পারে না, বা প্রপারলি কাজ করতে পারে না, কারণ এখানে 2টা 3টা ক্ষমতার কেন্দ্র তৈরি হয়, এবং যেটা আসলে সেইটা তারা ধরে রাখছে কেন যদি না পারে, বা কি করছে? মানে আই ডোন্ট থিংক যে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকলে ওইটা ইউটিলাইজ করতে পারে। মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যখন দেওয়া হয়, এটা একটা ভেরি শর্ট স্প্যান, ওই ইলেকশনের আগে ওই ধরনের সময় এটা এফেক্টিভলি ইউজ করা যায়। আই ডোন্ট থিংক যে আপনি এত লম্বা সময় ধরে, তাদের কাছে কোনো ইন্টেলিজেন্স নাই, আপনি তো এটা দেওয়া হচ্ছে। মানে ইউ এন্ড আই বোথ নো যে আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি টাইমের মধ্যে আছি, এবং এই টাইমের মধ্যে আমরা অনেক ধরনের জিনিস ট্রাই করছি যদি কোনোটা লেগে যায়। কিন্তু এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া একটা দেশের জন্য দিস ইজ, মানে এটা কোনো লাস্টিং সলিউশন না। ওকে, আমি স্যারের কাছে আসি। স্যার, 2টা প্রশ্ন। আগে 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 পাটাতনটা একটু বলে নিই যে র্যাব, ডিজিএফআই, এনএসআই তারা প্যানিকটাসে আমরা নিজেদের সাথে মারামারি করে নিজেদের সর্বনাশ করতেছি। সেনাপ্রধানের বক্তব্যের প্রেক্ষিতে আমরা প্রশ্ন করেছিলাম যে পলিটিক্যাল গভর্নমেন্ট পারলে নন পলিটিক্যাল গভর্নমেন্ট কেন পারবে না, এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী 6 মাস কি করলো, আসলে আমরা কি করতে দেখলাম বাগাড়ম্বর ছাড়া? ওকে, র্যাব, এনএসআই, ডিজিএফআই বাংলাদেশ সেনাবাহিনী ভীতির সঞ্চার করেছে। এখন এটা শুধুমাত্র ডিজিএফআই এর ক্ষেত্রে যে হয়েছে তা না, একই কনসিকুয়েন্স যে র্যাবে যারা আছেন, এনএসআই তে যারা ছিলেন, র্যাবে যারা ছিলেন, এবং এই সমস্ত কর্মকর্তারা যারা নিজ নিজ বাহিনীতে ফেরত গিয়েছেন, তারা অবশ্যই সেখানে প্রশ্নের সম্মুখীন হয়েছেন। কারণ আমার জানা মতে আর্ম ফোর্সেস ডিভিশন একটা ইন্টারভিউ করে আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে, যেখানে তারা বিভিন্ন গ্যারিসন থেকে র্যাবে ছিলেন অথবা ডিজিএফআই তে ছিলেন, এনএসআই তে ছিলেন, এরকম সকল কর্মকর্তাদেরকে নিয়ে আসেন, এবং সেখানে তারা কর্মকর্তাদের একটা লিস্টও তৈরি করেন যে কারা কারা এখানে যুক্ত ছিলেন গুম, খুন, হত্যার সাথে করেন। সুতরাং এটা যখন তারা জানতে পেরেছেন যে এরকম তালিকা অথবা এভাবে ইন্টারভিউ নেওয়া হয়েছে, এবং যেহেতু এগুলোর বিচার হচ্ছে এখন বাংলাদেশে, এবং সেনাবাহিনীর ভেতরেও অনেকে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, অনেকে সামরিক যে বিচার আদালত আছে, কোর্ট মার্শাল, এগুলা ফেস করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো অবশ্যই এটা একটা প্যানিক স্টেটে থাকাটাই বেশ স্বাভাবিক। এবং এছাড়া যখন বাইরে থেকে অথবা দেশের ভেতর থেকে, তো এখন তো ধরেন অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন, এবং এত বেশি মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়াচ্ছে যা এই বাহিনীগুলোর সদস্যদেরকে, তাদের পরিবারদেরকেও আতঙ্কিত করে তুলছে। আমার মনে হয় উনি এটাই বোঝাতে চেয়েছেন। ওকে, আমি ম্যাজিস্ট্রেসি এবং অন্য প্রসঙ্গটাতে পরে আসতেছি। আমরা জানি যে আপনি আর্মি অফিসার ছিলেন, সাংবাদিকতা এসছেন, সাংবাদিকতার নাম করেছেন দুনিয়া জোড়া, এবং কিন্তু তারপর আপনি গর্ব নিয়েছেন যখন মানব জমিনে আপনার নামে একটা বাইলেন ছাপা হয়েছে, কারণ এটা বাংলায় ছাপা হওয়া একটা বাইলেনের মধ্যে প্রথম, সেজন্য আপনিও একটু কংগ্রেচুলেশন জানবেন, কারণ আমি প্রিন্টে কাজ করেছি, আমি জানি যে বাইলাইনটার একটা মজাটা কিরকম। কিন্তু এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে, স্যার যদি অনুমতি দেন তাহলে একটু করি প্রশ্নটা। সেইটা হচ্ছে যে আপনি এখানে অনেকগুলি নাম লিখেছেন, পরিচালক অমুক, ডিডি তমুক, কিন্তু যখন কোনো অফিসারের নাম আপনি লিখতে গেছেন তখন একজন ব্রিগেডিয়ার জেনারেল। এইটার কারণটা কি? মানে অফিসারের জন্য কি আপনার আলাদা একটা ভ্রাতৃত্ববোধ? না, আমি কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ছিলাম না। আমি অফিসার হিসেবে প্রশিক্ষণ নিতে গিয়েছিলাম, যেটা আমি শেষ করতে পারিনি। দ্যাট ওয়াজ নট রাইটলি অ্যাড্রেসড। আর আপনার প্রশিক্ষণ শেষ হওয়ার আগে আপনি বেরিয়ে আসছেন, সরি, ক্যাডেট অবস্থায় আপনি বেরিয়ে আসছেন। জি, ওকে। তো ওই ব্রিগেডিয়ার সাহেবের নাম কেন নেওয়া হয়নি? কারণ ব্রিগেডিয়ার সাহেবের নাম আমাদের কাছে ক্লিয়ার করা হয় নাই। আমি আমার যে সূত্র আছে, সূত্র মাধ্যমে সূত্র নামটা বলতে চায় নাই, আগ্রহ প্রকাশ করে নাই, বাট আমি জানার চেষ্টা করেছি, and I was not very sure যে ওই ব্যক্তি কিনা। সুতরাং যে ব্যক্তি কিনা এটার নাম আমি কিভাবে, কিন্তু পরিচালকদের যাদের আপনি নাম দিয়েছেন তাদের ব্যাপারে, বা উপপরিচালক, সহকারী পরিচালক, তাদের ব্যাপারে আপনি শিওর ছিলেন মোটামুটি? ওকে, হ্যাঁ, মোটামুটি শিওর ছিলেন তাদের ব্যাপারে, যাদের পরিচালকদের নাম, তাদের ব্যাপারে মোটামুটি শিওর ছিলাম। হ্যাঁ, ওকে। আমি আবার একটু ফাহাম আপনার কাছে আসি, যে ফাহাম, আমি বিএনপির কথা বলতেছিলাম যে এখন যে আসলে সরকার থেকে আসলে কাজ করতে অনেকে পারতেছে না, কারণ আসলে কে ক্ষমতা আসবে না আসবে, সেইটা কি বিএনপি এরকম একটা ভাইব দিচ্ছে যে তোমরা ইউনূস সরকারের সাথে মোটামুটিভাবে কাজ চালায় যাও, আমরা আসলে ঝাঁপাই পড়া কাজ করো, বিকজ তোমরা আমাদের লোক এবং আমরাই আসতেছি ক্ষমতায়?
না, ইটস নাথিং লাইক দ্যাট। মানে ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের একটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং আছে সকল অর্গানাইজেশনের ভেতরে। এখন আমি যখন একটা সত্যি কথা বলি, আমি প্রথম তো চাই 15ই আগস্ট। 15ই আগস্টে গিয়ে আমি ভাবছিলাম যে বাংলাদেশে তো বিএনপির উপর থেকে গত এই 15 বছর যে স্টিম রোলার গেছে, এর লোক খুঁজেই পাওয়া যাবে না। আমি গিয়ে দেখলাম উল্টা জিনিস, মানে সবাই মানে ওভারনাইট সবাই বিএনপি হয়ে গেছে। এখন এটা তো বিএনপি কে বলে নাই কাউকে গিয়ে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ উঠতি সুরজকে পূজা করে, যখনই যেখান থেকে সুযোগ পায় তখন সে সবাই কেবলা চেঞ্জ করে ফেলে খুব তাড়াতাড়ি। তো ওই ঘটনাটা ঘটেছে। এখন তারা নিজেদের মধ্যে, আমার কাছে মনে হয় না যে বিএনপি হ্যাজ গট আ ভেরি মানে ক্লিয়ার পাথ টু পাওয়ার, ইট হ্যাজ টু উইন দ্য ভোট অফ বাংলাদেশি পিপল, এবং সেই ঘটনাটা বিএনপিকে নিজেই করতে হবে। কিন্তু এই ঘটনা ঘটার আগেই একটা ইনস্টিটিউশনের সবাই যদি মনে করে যে আমরা বিএনপি হয়ে যাব, এটার তো আসলে দায়ভার বিএনপির না। এবং আই ডোন্ট থিঙ্ক যে বিএনপি হিউজ প্রেশার আছে, দু একটা ইস্যুতে আছে প্রেশার গভর্নমেন্টের উপর, কিন্তু ডে টু ডে রানিং এর ব্যাপারে নো, আই ডোন্ট থিঙ্ক বিএনপির খুব একটা লেভারেজ আছে গভর্নমেন্ট। আমি জানি না, মানে আমি কিছুদিন আমার কিছু বন্ধু আসলে সরকারের কর্মকর্তা পর্যায়ে আছে বলে তারা কিন্তু আমাকে একটা উল্টো ধারণা দিয়েছেন যে যে আসলে সরকারের কোন কি পজিশনে কে বসতেছেন সেটা অনেকটাই বিএনপির কথা মাথায় রেখেই সেটা বসানো হচ্ছে। যাই হোক, সেটা আরেক প্রসঙ্গ, কারণ এটা